আমন্ত্রণ জানাচ্ছি আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা, যেখানে সাম্প্রতিক সব বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করি এবং শুক্রবার আমরা একটু থাকবার চেষ্টা করি বিনোদন, শিল্প, সংস্কৃতি এরকম অনেক বিষয় নিয়ে। আজকের বিষয়ের মধ্যে আপনারা দেখেছেন যে পুত্র, আমরা এই পুত্র নামে একটি চলচ্চিত্র আজকে মুক্তি পেয়েছে এবং বাণিজ্যিক চলচ্চিত্রের ভিড়ে আজকে অন্যরকম একটি ছবি, যে বিষয়টি নিয়ে আজকে কথা বলতে চাই। এই পুত্র ছবির নানা দিক নিয়ে আজকে জানবো, কথা বলবো, বিশ্লেষণ শুনবো, অভিজ্ঞতা শুনবো। আমাদের সঙ্গে এই ছবির কয়েকজন কলাকুশলী এবং ছবিটির কাহিনী এবং সংলাপ যিনি রচনা করেছেন তিনি আছেন। আমরা সবার সঙ্গে একটু পরিচয় করে দিতে চাই। আমাদের সঙ্গে স্টুডিওতে অতিথি হিসেবে এই চলচ্চিত্র নিয়ে কথা বলার জন্য আছেন ফেরদৌস আহমেদ, চিত্রনায়ক, জনপ্রিয় চিত্রনায়ক যাকে সবাই আসলে এক নামে চেনেন। রয়েছেন এই ছবির মূল চরিত্র অর্থাৎ পুত্র পুত্র লাজিমের বড় নাম একটু কঠিন, ফাহিম মুহতাসিম লাজিম। আমাদের সঙ্গে রয়েছে, লাজিমের কথা শুনবো। রয়েছেন অভিনয়শিল্পী, এই ছবিতে অভিনয় করেছেন ফারিয়া শামস সেউতি, অভিনয়শিল্পী এই ছবির, এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক, যদিও আজকে তিনি ঠিক এই পরিচয় আজকে আসেননি, এসছেন এই ছবির কাহিনীকার এবং সংলাপ রচয়িতা হিসেবে হারুনুর রশিদ। আপনাকে ধন্যবাদ, চারজনকেই ধন্যবাদ জানাই আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হবার জন্য। এক এক করে সবার কাছেই যাবো, তবে প্রথমে যেতে চাই ফেরদৌস আহমেদ, আপনার কাছে আসলে ছবির একটা ভূমিকা আশা করছি। ছবি নিয়ে আপনি আসলে প্রথমে কি বলতে চান, আমাদেরকে কি ধারণা দেবেন? শুভন, অবশ্য প্রথমে আমি দর্শকদেরকে ধন্যবাদ জানাতে চাই যে আজকে তারা যেভাবে এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, আমার খুব ভালো লেগেছে ব্যক্তিগতভাবে। আমরা অতটা আশা করিনি। আসলে এই ধরনের ইস্যুভিত্তিক সাবজেক্ট নিয়ে আমাদের একটা সবার মধ্যে একটা ভয় কাজ করে যে এই ধরনের ছবি একটু গুরুগম্ভীর হবে, একটু ধীর লয়ের হবে। বাট সব কিছু ভুল প্রমাণ করে এই সিনেমাটা বানানো হয়েছে বাণিজ্যিক ঘরানায়। বাণিজ্যিক যত ধরনের উপকরণ থাকা দরকার একটা ফিল্মের জন্য সব কিছু এটার মধ্যে আছে, বা সেই সাথে আছে একটা অসম্ভব হৃদয় স্পর্শী একটা সাবজেক্ট, যেই ব্যাপারটা অটিজম একটা, মানে এটা কোনো দুরারোগ্য বা ভয়াবহ কোনো ব্যাধি নয়, বাট এটাকে আমরা এমনভাবে লালন করি, এমনভাবে এটাকে অ্যাভয়েড করে চলি যে এটা খুব ভয়ঙ্কর কিছু। তো যেই পরিবার আছে তারা এটা ভীষণভাবে ভুক্তভোগী, তারা এটাকে বোঝা মনে করে, অনেকে সমাজের কাছে এরা বোঝা। এই জিনিসগুলি বুঝিয়ে দেওয়ার জন্য আসলে এই সিনেমাটা তৈরি করা হয়েছে। এবং অটিজম শব্দটিও কিন্তু ইদানিং আমাদের কাছে বেশ পরিচিত। অনেক বাবা মাই হয়তো এই ব্যাপারে দুশ্চিন্তা করছেন এবং তাদের কাছে হয়তো এই ছবি থেকে অনেক কিছু শিক্ষণীয় থাকবে বলে আমরা আশা করছি। একটা সচেতনতা বাড়ানোর একটা বিষয় হয়তো তৈরি হবে এবং হচ্ছে, অনেকে সাড়া দিচ্ছেন, দর্শকদের একটা বিপুল সাড়া আমরা আজকে সকাল থেকে দেখছি। আমরা একটু যেতে চাই হারুনুর রশিদ আপনার কাছে, এবং আপনি এই ছবির কাহিনীকার এবং সংলাপ আপনার লেখা, একটু কি ভাবনা থেকে আসলে আপনি এই ধরনের একটি চলচ্চিত্র নিয়ে ভাবলেন, কাহিনী চিন্তা করলেন এবং শেষ পর্যন্ত কি দাঁড়ালো আপনার কাছে, সেই ভাবনাটা শুনতে চাই। বলি, এটা হচ্ছে আমি তখন তথ্য মন্ত্রণালয়ে চাকরি করি, অতিরিক্ত সচিব। তখন আমরা একটা উদ্যোগ নিলাম যে আমরা বিভিন্ন ইস্যুতে চলচ্চিত্র তৈরি করি। আমরা এই বিশেষ শিশুদের নিয়ে একটি চলচ্চিত্র তৈরি করি না কেন? সেখানে থাকবে হচ্ছে যে বিশেষ শিশু যে পরিবারে বসবাস করে, যে পরিবারে তার জন্ম, সেখানে মায়ের যে সংগ্রাম, সেখানের পরিবারের সদস্যদের যে সংগ্রাম, সেই সংগ্রামটি তুলে ধরা। পাশাপাশি এই যে বিশেষ শিশুরা যে সাধারণ শিশুর মতোই, 8-10টা শিশুর মতোই একজন শিশু বা একজন মানুষ, এবং তার যে মহত্তর সম্ভাবনা আছে, তার যে শিল্পবোধ আছে, সৃজনশীলতা আছে, সেটা তুলে ধরে মানুষের মধ্যে এক ধরনের সংবেদনশীলতা, ইতিবাচক যে সংবেদনশীলতা, সেটি তৈরি করা। সেটার জন্য আমরা নানাভাবেই আমরা এই স্টোরি লাইনটা তৈরি করার চেষ্টা করেছি। আমি প্রথমে যারা খুব বেশি প্রফেশনাল তাদের কাছে গিয়েছি, কিন্তু আমরা কেন জানি যে এই চলচ্চিত্রের যে উপাদান এবং তার সঙ্গে যে আমাদের ইস্যু, দুটার যে প্রপার ব্লেন্ডিংটা আমরা ঠিকভাবে ওইভাবে করাতে সক্ষম হচ্ছিলাম না। তখন যেহেতু আমার একটু থিয়েটারের ব্যাকগ্রাউন্ড আছে, নাটকের সাথে একটু সম্পৃক্ত, সেজন্য আমি দেখলাম যে এই কাজটা দেখে আমি করতে পারি কিনা। তখন একটা কাহিনী তৈরি করলাম। সেই কাহিনীটা হচ্ছে যে একজন মায়ের সংগ্রাম, একজন শিশুর সংগ্রাম, এবং সে মা একজন নিম্নবিত্ত পরিবারের মা, মধ্যবিত্ত পরিবারের মা এবং উচ্চবিত্ত পরিবারের মা, বা এই বিভিন্ন আর্থিক অবস্থানের যে পরিবারের যে তাদের যে সংকট, তাদের যে যুদ্ধ, এই যুদ্ধ কিন্তু একই রকম, সব পরিবারে সব স্ট্যাটাসে একই রকম, সেটাকে তুলে ধরা। পাশাপাশি আরেকটি হচ্ছে যে এই যে বিশেষ শিশুর যে সম্ভাবনা, তার যে সৃজনশীলতা, তার যে সম্ভাবনা, তাকে যে একটু প্রতিপালন করলে, তাকে যে একটু সহযোগিতা দিলে, সাপোর্ট দিলে সেও একটা সম্পদে পরিণত হতে পারে, সেটি একটু তুলে ধরার চেষ্টা করলাম। এবং আমরা চাইনি যে এই ছবিটা দেখে দর্শকরা মনে করুক যে আমাদেরকে এই বিষয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। আমরা চেয়েছি যে বিনোদনের মধ্যে দিয়েই শিক্ষাটা দিতে। মানুষ এই ছবিটা দেখবে, দেখে তারা হাসবে, কাঁদবে, এবং এই হাসি কান্নার মধ্য দিয়ে তাদের ভিতরে একটা ইতিবাচক সংবেদনশীলতা তৈরি হবে। এবং আমি এর পুরো কৃতিত্বটা দিতে চাই আসলে পরিচালককে, পরিচালক সাইফুল ইসলাম মান্নু। কেননা ফিল্ম হচ্ছে ডিরেক্টরস মিডিয়াম।
সেখানে আমি কাহিনী লিখেছি, আমি সংলাপ রচনা করেছি, কিন্তু গ্রন্থনাটা কিন্তু মান্নু করেছে, এবং মান্নু যে যথাযথ গ্রন্থনা করেছে তার প্রমাণ কিন্তু দর্শকের সাড়া দেখে আমরা বুঝতে পারছি। আমি কৃতজ্ঞ মান্নুর কাছে যে তিনি এই কাজটি সুন্দরভাবে করেছেন এবং করার আমরা চেষ্টা আসলে করেছেন। এই ছবিটি তৈরির পেছনে আরো অনেক গল্প শুনতে চাই এবং দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই যে এই ছবিতে কারা কারা অভিনয় করেছেন। আজিজুল হাকিম, ডলি জহুর, লাইলা হাসান, মনির খান শিমুল, শামস সুমন, মনির ইউসুফ মেমি, শর্মি মালা, আল মামুন, লিনা আহমেদ, মাহমুদ সাজ্জাদ, বাপ্পা মজুমদার, ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, আর অনেকেই হয়তো বিভিন্ন চিত্রে অভিনয় করেছেন এবং অন্যরা তো আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে এই আছেন। প্রসঙ্গে আমি একটু বলি, জি, সেটা হচ্ছে যে যেহেতু এই চলচ্চিত্রটি প্রযোজক হচ্ছে তথ্য মন্ত্রণালয়, তো আমি তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেই এই কাজটি করেছি, এবং এখানকার যারা অভিনয় শিল্পী, এখানে ফেরদৌস, জয়া, এখানে সেউতি আছেন, বা আরও যারা আপনি যাদের নাম বললেন, তারা কিন্তু বলতে গেলে এই ছবিতে কাজ করেছেন তাদের একটা সামাজিক দায়বদ্ধতা থেকে। তারা প্রফেশনালি করেছেন, কিন্তু তারা অর্থের জন্য এই ছবিতে কাজ করেন নাই। বলতে গেলে বিনা পারিশ্রমিকে তারা এই ছবিটি করেছেন। যেমন এই যে মায়ের চরিত্র করেছেন যিনি সেউতি, সে তো নিজের পয়সা খরচ করে বিদেশ থেকে এসে এখানে অভিনয় করেছে। সবার একটা দায়বদ্ধতার জায়গা থেকে একটা টিম ওয়ার্ক চমৎকারভাবে এই ছবিতে কাজ করেছে। সুতরাং অভিনেতা অভিনেত্রীদের কাছে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে, যেহেতু প্রযোজনা অর্গানাইজেশনের সাথে আমি সম্পৃক্ত, আমি তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আচ্ছা, আপনার কাছে আবারও ফিরবো, কারণ ছবি বানানোর কাহিনী আপনি শুরু করেছেন, এরপরে আসলে কি কি ঘটলো, কি কি ঘটনা প্রবাহ ছিল, সেগুলো আপনার কাছে একটু বিস্তারিত আকারে অবশ্যই শুনবো। আমরা একটু লাজিম, পুত্রর কাছে সবার শেষে যাব, একটু সেউতি আপনার কাছে যাই। পুরো ব্যাপারটাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আপনার কাছে কিভাবে ছবির প্রস্তাবটা এলো আর অভিজ্ঞতাটা যদি আমাদেরকে বলেন। আসলে হ্যাঁ, ধন্যবাদ। আমি টিবিসি কাজ করছিলাম। নাভিদ ভাই মেইনলি আসলে আমাকে নক করেছেন। আমি নাভিদ ভাইয়ের কাছে কৃতজ্ঞ। উনি আমাকে বারবার এনকারেজ করেছেন এবং বলেছেন, আমি ওভাবে কাউকে চিনি না, আমার টিমের তখনও কারোর সাথে ইন্ট্রোডিউস হয়নি। তো নাভিদ ভাই আমাকে বারবার বলছেন, এরকম একটা ক্যারেক্টার তুই করলে খুব ভালো হবে, কর এটা। তো আমি অনেক ভেবে দেখলাম যে হ্যাঁ, করা যায়। তারপরে যখন কো অ্যাক্টর ফেরদৌস ভাই, আমি আরও বেশি এনকারেজড। ফেরদৌস ভাই থাকাতে আরও বেশি সাহস। জয় আপার সাথে আমি অনেক কাজ করেছি আগে, তো লাজিমের সাথে আমি আগে কাজ করেছি, টিভিসি আমার ছেলে হয়েছে সে। সো মোটামুটি আমি এদেরকে তো জানি আগে থেকেই। তো আমি বললাম হ্যাঁ, করা যায়। তো এই শুরু হলো আর কি আমার যাত্রা। তো যাত্রা আপনাকে এখানেই থামাচ্ছি, কারণ আমরা একটু ছবির শুটিংটা শুরু হোক, তারপরে আপনার কাছে আবারও ফিরবো শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে। এবার একটু পুত্রর কাছে না গেলেই নয়। পুত্র, লাজিম, এই চরিত্র তুমি আসলে অনেক ছোট, তারপরে জিজ্ঞেস করি যে এই যে অটিস্টিক শিশুর একটা চরিত্র, তুমি কি এটা বুঝতে আগে যে কি ধরনের চরিত্র হতে যাচ্ছে বা কেমন করে তোমাকে কাজ করতে হবে, অভিনয় করতে হবে? তোমার কথাগুলো একটু শুনতে চাই। আসলে আমি জানতাম না। আমাকে একটা স্কুলে নিয়ে যাওয়া হয়েছিল, লালমাটি একটা স্কুল আছে, স্কুল ফর গিফটেড চিলড্রেন। ওখানকার যে প্রিন্সিপাল মিস মারুফা মিস, উনি আমাকে অনেক সাহায্য করেছে এটার জন্য। উনি আমাকে ক্লাসের মাঝখানে নিয়ে গেছে যে ওরা কি করছে এটা দেখো, ওরা যে কোথাও শান্ত হয়ে বসে থাকতে পারছে না ওটাও দেখিয়েছে। তারপর ওরা যে আই কন্ট্যাক্ট করে না ওটাও দেখিয়েছে আমাকে। ওরা যে গান গাচ্ছে ওটাও খুবই এনজয় করলাম। আমার ওখানে মারও খেতে হয়েছে গিয়ে। আচ্ছা, তারপর তারপর গিয়ে হচ্ছে আমি 2-3 দিন গিয়েছি, এরকম রিহার্সাল করেছি ওদের সাথে। তারপর গিয়ে আমাদের শুটিংয়ে ওই স্কুল থেকে অনেক স্টুডেন্ট ছিল, টিচাররাও ছিল। কেন ওরা আলাদা, বা কি কারণে ওরা আলাদা, কি বেশি ওরা করে বা কি অন্যরকম করে করে যে কারণে ওরা আলাদা, তোমার কাছে কি মনে হলো? হ্যাঁ, নিশ্চয়ই ওরা হচ্ছে স্পেশাল, আমাদের থেকে ওরা অনেক স্পেশাল। কিরকম, কি কি কাজে ওরা স্পেশাল? ওরা যেমন ধরেন ওরা গান অনেক ভালো পারে, কেউ আর্ট করতে পারে অনেক ভালো, কেউ নাচতে পারে। এটা তো অন্যরাও পারে, তুমিও পারো। হ্যাঁ, আমি গান গেতে পারি। হ্যাঁ, গুড, তোমার গান শুনবো কিন্তু শেষে। হ্যাঁ, আর তুমিও গান পারো, ওরাও গান পারে, তো ওদেরটা কেন স্পেশাল? কারণ হচ্ছে ওরা হচ্ছে সমাজে এত নোন না, মানে ওদেরকে সবাই বোঝা মনে করে। তুমি কেমন করে তাকাও, ওরা কেমন করে তাকায়? ওরা হচ্ছে অনেক ওদের মাথা নিচু করে ওরা চলে। তারপর গিয়ে হচ্ছে ওরা কন্টিনিউয়াসলি মাথা শেক করতে থাকে। কিরকম দেখাও তো একটু। লাইক মানে এভাবে কিছু একটা ছিল। তোমাকে নিশ্চয়ই অভিনয় করতে হয়েছে এটা। হ্যাঁ, তারপর মাথা শেক করতে থাকে, তারপর আর কথা কেমন করে বলে? ওদের কথা কেটে কেটে আসে, মানে ওরা কথা বলে না খুব একটা। তুমি এতক্ষণ যে কথাগুলো বললে সেই কথাগুলো ওরা কেমন করে বলে? যেমন ধরেন, না আমি থাকবো না,
এরকম কিছু একটা। তুমি এটা কেমন করে দেখলে? ওদের সাথে কথা বলে দেখলে? হ্যাঁ, ওদের সাথে কথা বলেছি। তোমাকে ওরা মেরেছিল? কেন বলো তো? জানি না, ওরা অনেক জন দেখে হচ্ছে অনেক হয়ে গেছিল, কি হয়ে গেছিল? রাগী টাইপ হয়ে গেছিল। তুমি কি করেছিলে? হ্যাঁ, তুমি কি করেছিলে? আমি কিছু করিনি। এমনি এসে মারলো? এমনি এসে মারলো? কিভাবে মারলো? মানে আমি চেয়ারে বসেছিলাম, এসে আমাকে চেয়ার সহ ফেলে দিল? ধাক্কা দিয়ে ফেলে দিই। আচ্ছা, তুমি বলছিলে যে ওরা খুব ভালো ছবি আঁকে। তুমি ভালো ছবি আঁকো না? আমি আসলে ছবি আঁকি না। তো কেন মনে হলো যে ওরা খুব ভালো ছবি আঁকে? দেখেছো? দেখেছি আর কি পারে ভালো? ওরা নাচতে পারে। তুমি নাচতে পারো না? আচ্ছা, যখন একা বসে থাকে, তুমি একা বসে থাকলে কি করো, ওরা কি করে? ওরা কিছু না কিছু করবেই, ওরা কোথাও বসে থাকতে পারে না। আচ্ছা আচ্ছা, তোমার এই অভিজ্ঞতা, তোমার এই পর্যবেক্ষণগুলো শুনতে চাই, এবং শুটিংয়ের সময় আসলে কি কি ঘটেছিল এগুলো তুমি মনে করতে থাকো। আমরা তোমার কাছে আবারও আসবো 5 মিনিট পরে, তখন এগুলো শুনতে চাইবো। আমরা আমাদের সঙ্গে 4 জন অতিথি রয়েছেন। দর্শক, আমরা কথা বলছি আজকে মুক্তি পাওয়া যে চলচ্চিত্র পুত্র, সেই বিষয়টি নিয়ে, এবং এই এর সঙ্গে সংশ্লিষ্ট যারা কলাকুশলী তাদের ভাবনা, তাদের অভিজ্ঞতাগুলো শুনবার চেষ্টা করছি। তবে আমাদের আলোচনা চলবে। আমরা ছোট বিরতিতে যাচ্ছি, সঙ্গেই থাকবেন, কিছুক্ষণ পরে ফিরবো। আবার আমন্ত্রণ নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে। আজকে কথা বলছি নতুন মুক্তি পাওয়া চলচ্চিত্র পুত্র নিয়ে। আমরা 4 জন অতিথি পেয়েছি, তাদের সঙ্গে কথা বলছি। আমরা এই পর্যায়ে যাচ্ছি ফেরদৌস আহমেদ, চিত্রনায়ক আমাদের আজকের অতিথি, এবং এই পুত্র চলচ্চিত্রের অন্যতম গুরুত্বপূর্ণ অভিনেতা ফেরদৌস আহমেদ। আপনি আসলে বলছিলেন, একদম ভূমিকাটা আপনি বলেছিলেন, একটু শুটিংয়ের সময়কার আপনার অভিজ্ঞতাটা একটু শুনতে চাই, যে আপনি কিভাবে আসলে মানে আপনার কাছে যখন প্রস্তাবটা এলো, আপনার কাছে কি মনে হয়েছিল, এবং শুটিং চলাকালীন সময়ে যেহেতু একটা বিশেষ একটা বিষয় এখানে যুক্ত, নিশ্চয়ই সেটা ফুটিয়ে তোলার একটা বড় চ্যালেঞ্জ ছিল। আপনি কিভাবে দেখেছিলেন এবং কিভাবে আসলে সেগুলো হয়েছিল, আপনার অভিজ্ঞতাটা? বেসিক্যালি আমাকে প্রথম ফোন করে হারুন ভাই। হারুন ভাই বললো যে এরকম একটা গল্প আমি লিখেছি এবং এরকম একটা ছবি হতে পারে, তো তোমার কাছে হয়তো যাবে। সো আমি শুনে নিয়েছি হারুন ভাইয়ের কাছ থেকে। এরপর এটা সার্বিক তত্ত্বাবধানে ছিল ইমপ্রেস টেলিফিল্ম, চ্যানেল আই থেকে আমার সঙ্গে যোগাযোগ করলো। মান্নু এলো আমার কাছে, এসে আমাকে যখন ক্যারেক্টারটা শোনালো, তো প্রথম অবভিয়াসলি আমার মনে হয়েছে এটা এরকম 2 বাচ্চার বাবার একটা ক্যারেক্টার হয়তো করবো না। কিন্তু পরে যখন দেখলাম এটার মধ্যে যে মানবিক ব্যাপারগুলো এত ইন্টেন্সভাবে আছে, আর আমি ব্যক্তিগতভাবে কিছু অটিস্টিক বাচ্চাকে চিনি, আমার পরিবারের সাথে রিলেটেড, আমার ফ্রেন্ডস এরকম আছে। আর আমি যেই এরিয়াতে বড় হয়েছি ওর পাশেই একটি স্কুল আছে, প্রয়াস, ক্যান্টনমেন্টের ভিতরে। তো সেই স্কুলের বিভিন্ন অনুষ্ঠানে আমি যেতাম এবং দেখতাম যে মানে সত্যি সত্যি এদেরকে আসলে আমরা নানানভাবে অবহেলা করি। এরা কিন্তু অন্যান্য নর্মাল বাচ্চার চেয়ে অনেক কিছু কিছু ক্ষেত্রে অনেক ভালো আমি মনে করি, বিকজ ওরা একটা কিছু নিয়ে বিজি থাকে। কেউ হয়তো খেলছে, ওটাকে দিয়ে কিছু একটা ক্রিয়েট করার চেষ্টা করে। হ্যাঁ, কেউ ছবি আঁকে, খুব ভালো ছবি আঁকে। অনেকে হয়তো জানে না, আমাদের প্রাইম মিনিস্টার এই ঈদ কার্ড যে বানায়, মোস্ট প্রবলি ওই ঈদ কার্ডের যে ছবিটা, সেটা কিন্তু একটা অটিস্টিক বাচ্চার আঁকা ছবি থাকে। ওই যে এই বাচ্চারা কথা বললো যে ছবি আঁকে, ওরা 2 বোন, দে আর ভেরি গুড পেইন্টার। ওরা আমাদের সঙ্গে শুটিংয়ে এসেছিল, সো উই স দেম। সো ওরা কিন্তু কোনো না কোনো ব্যাপারে ওরা দেয়ার স্পেশাল। সো ওদের কাছ থেকে এই কোন বিষয়ে তারা স্পেশাল, এই জিনিসটা বের করার দরকার। কারণ আমি যদি একটা পরিবারের মধ্যে একটা অটিস্টিক বাচ্চাকে লুকিয়ে রাখি, তার প্রতিভাটা আমি বের করতে দিলাম না, আস্তে 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 ওকে আমরা পাগল প্রমাণ করে, কেউ হয়তো পাগলাগরদের দিয়ে যায়। অনেক সময় আমরা রাস্তার মধ্যে দেখবেন যে এটা আমরা মনে করি পাগল শুয়ে আছে, হয়তো সে কোনো সময় একটা অটিস্টিক বাচ্চা ছিল, তাকে ফ্যামিলি থেকে যে কোনোভাবেই হোক রাস্তায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে। যেমন আমাদের গল্পে এটা আছে, এরকম একটা চরিত্র আছে। সো এই ব্যাপারগুলো নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করলাম, এবং আমার ওই দেখা অভিজ্ঞতা সব কিছু মিলে তারপর যখন লাজিমকে দেখলাম, যে আমার ছেলে, আমি খুব কনফিউজ ছিলাম যে বাচ্চাটা কী করে অ্যাক্টিং করবে, বিকজ রিয়েল কোনো বাচ্চা দিয়ে তো সেটা করানো সম্ভব না। বাট ওর প্রিপারেশন দেখে আই ওয়াজ এক্সাইটেড। আমার খুব ভালো লেগেছে, যে মনে হচ্ছে না, হি উইল ডু ইট, এবং সে খুব ভালো করেছে। কারণ ওর উপরই পুরো ব্যাপারটা ডিপেন্ড করছে। এটা কিন্তু আবার ফিজিক্যালি খুব স্ট্রং হয়। যেমন ওর সাথে আমার একটা সিকোয়েন্স ছিল যে আমার হাত কামড়ে দিবে, তখন কিন্তু স্ট্রাগল করার ব্যাপারটা, ফাইট করা, বাবা ছেলে যে ব্যাপার, ওই ঝামেলা একটা ছিল। সো দেখলাম যে না, হি ডিড ওয়ান্ডারফুল। সেউতিও তার জায়গায় খুব ভালো করেছে। মানে মান্নুর আর্টিস্ট সিলেকশন ওয়াজ ফ্যান্টাস্টিক।
মানে আমরা দেখছি যে সাম্প্রতিক সময় গত 1 বছর ধরে আমরা প্রতি শুক্রবার নিউজ আওয়ার এক্সট্রা অনুষ্ঠানে আমরা বিভিন্ন চলচ্চিত্র নিয়ে কথা বলবার চেষ্টা করি এবং দেখছি যে অনেক কিন্তু অন্যরকম চলচ্চিত্র কিন্তু আসলে হচ্ছে, যে একটা প্যাটার্ন থেকে বেরিয়ে আসার একটা ব্যাপার কিন্তু আমরা আসলে দেখছি। আমাদের অনেক উদ্যোগ দেখতে পাচ্ছি, নানা রকম বিষয় ভিত্তিক এক ধরনের বৈচিত্র্য আসলে আসছে। আমরা একটু ওর কাছে প্রশ্ন করেছিলাম, পুত্র লাজিমের কাছে প্রশ্ন করেছিলাম, আপনার কাছেও রাখতে চাই। কয়েক বছর আগে ভারতের একটা ছবি কিন্তু আমির খান অভিনীত বেশ সাড়া ফেলেছিল এবং ইউরোপ বা হলিউডও কিন্তু আমরা এই ধরনের ছবি কিন্তু দেখতে পাই নির্দিষ্ট বিষয়ভিত্তিক এবং অটিজম নিয়ে আসলে আমরা অনেক চলচ্চিত্র দেখেছি। আপনি কি কোনো চলচ্চিত্র দেখে উদ্বুদ্ধ বা একটু উৎসাহিত হওয়া বা একটু ধারণা নেওয়া বা কোনো তুলনায় কি আপনি যেতে চান কিনা? কারণ মানুষের দর্শকের মাথায় কিন্তু হয়তো কিছু কিছু ধারণা হয়তো রয়ে যেতে পারে, তারা হয়তো কম্পেয়ার আপনি করার যে চেষ্টা করতে পারে। ছবিগুলির কথা বলছেন আই ক্যান আন্ডারস্ট্যান্ড, তার জমিন পর, ফরেস্ট গাম্প, সো এরকম অনেক ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড এবং অস্কার উইনিং ফিল্মও আছে। শীতে লেখা লাস্ট শাহরুখ খান করেছিল মাই নেম ইজ খান। সো অনেক ফিল্মে কিন্তু আমরা বিদেশের অনেক ছবিতে দেখেছি, বাট আমাদের দেশে কিন্তু সেই তুলনায় খুব কম। আমার মনে হয় ওরকম করে খুব একটা করা হয়নি। হয়তো একটা ছোট্ট ক্যারেক্টারকে আনা হয়েছে, বাট ওটাকে বিচ্ছিন্নভাবে, বাট পুরো ফোকাসড এরকম একটা চরিত্রের উপরে সেরকম ফিল্ম খুব একটা হয়নি। আর আমার চরিত্রের জন্য খুব বেশি প্রিপারেশন দরকার হয়নি এই জন্য, বিকজ আমি যেহেতু চিনতাম, আমার এক বন্ধু আছে বললাম, আমার রিলেটিভ আছে, সো ওদেরকে আমি দেখেছি যে ওদের পেইনটা কীরকম। তারপর যখন শুটিং ক্ষেত্রে গেলাম, শুটিংয়ে গিয়ে যখন দেখলাম রিয়েল ছেলে মেয়েদের বাবা মাদের কী অবস্থা, ওদেরকে ধরে রাখতে হচ্ছে, আটকে রাখতে হয় ক্ষেত্র বিশেষে, ওদের এক্সাইটমেন্টটা অন্যরকম। আজকে লাজিমের উচ্ছ্বাস যেরকম হবে, একটা অটিস্টিক বাচ্চার উচ্ছ্বাস হবে একদম, তারটা আমরা হয়তো খুব লাউড হয়ে গেল, সে হয়তো চিৎকার করে, সে কাপড় ধরে টানা হেঁচড়া করছে, গায়ে চড়ে আসছে, ইটস লাইক দ্যাট। বাট ওদেরকে যদি বোঝানো হয়, আদর করা হয়, ওরা কিন্তু বোঝে। সো এই ব্যাপারগুলি আসলে নিজের মধ্যে ধারণ করার চেষ্টা করেছি। নানান ছবি, নানান সময় দেখা ছবি কিছু কিছু ক্ষেত্রে কাজে লাগিয়েছি, বাট এটাতে খুব বেশি দরকার হয়নি আসলে আমার। বুঝতে পেরেছি, আপনার একটা অভিজ্ঞতা ছিল। ফেরদৌস আহমেদ, আপনার কাছে আবারও ফিরবো। আমরা আবার একটু সেউতির কাছে যাই। অভিনয়ের শুটিং চলাকালীন সময় কি কি ঘটলো, কি কি ইন্টারেস্টিং ঘটনা আপনার মনে পড়ে? শুটিং চলাকালীন অনেক মজার গল্প আছে, কিন্তু আমি আমার ক্যারেক্টার নিয়ে একটু বলি। সেটা হচ্ছে আমার চরিত্রটা এমনিতেই ছিল, যেহেতু একটা স্পেশাল চাইল্ড, তার মা আমি, স্বাভাবিকভাবেই সবসময় একটু ইমোশনাল। কিঞ্চিতভাবে আমারও দুটা ছেলে, তো আমি সামহাও এই ক্যারেক্টারটার সাথেও আমি রিলেট করতে পেরেছি নিজেকে। আর আমি কাছ থেকেও দেখেছি পরিচিত বন্ধু বান্ধব, তাদের বাচ্চা আমি দেখেছি যে যারা স্পেশাল, যাদের এই সমস্যা ঠিক আমি বলবো না, যারা এই সিচুয়েশনের মধ্যে আছে, আমি দেখেছি। এবং সেই মাদের কষ্ট এবং তাদের যে পেশেন্স, মানে এটা দেখার মতো। আর শুটিংয়ের সময়ও ফেরদৌস ভাই যেটা বললেন যে শুটিংয়ের সময় এরকম স্কুলের বাচ্চারা এসেছিল এবং তাদের মা, টিচার্স, তো তারা কিভাবে বাচ্চাদেরকে কন্ট্রোল করছে, কিভাবে তারা সামলাচ্ছে ওদেরকে। তো এটা আসলে আমি বলবো যে বাবা মার একটা অসীম ধৈর্য, সময় সন্তানদের পিছনে তারা দিচ্ছে, এবং এটা যে কত বড় একটা মানে কি বলবো, এটা কত বড় একটা আনন্দ বলবো, দুঃখ বলবো, কষ্ট, সব একটা মিশ্রণ আসলে। মানে এটা বাবা মার জন্য অনেক। অটিস্টিক শিশুদের বাবা মায়েদের যে একটা বাড়তি বেদনা বা হ্যাঁ, মনোযোগ শিশুদের প্রতি, এই ব্যাপারটা কি আপনি আসলে মানে ফুটিয়ে তোলা কি চ্যালেঞ্জ মনে হয়েছিল কিনা? হ্যাঁ, আমি একটা মা হিসেবে আমি আমার সন্তানকে নিয়ে খুব যে দুঃখবোধ তা না, মানে আমার সন্তান কেন অন্যদের থেকে আলাদা বা সে কেন, কারণ আমি জানি আমার ছেলে কোন তার মানবিক দিকটা, কোন দিকটা আসলে ভালো, সে কি ভালো পারে, সে কি করতে পারে। আমি মা হিসেবে আমি জানি আমার ছেলে কি করছে। এই ছবির সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল আপনার জন্য এবং অন্যদের জন্য? এই ছবির চ্যালেঞ্জ এটাই ছিল যে আমি আমার সন্তানকে আসলে, যেখানে বাবা মার, এখানে দেখানোই হয়েছে যে বাবা মার মধ্যেও একটা সামান্য মনোমালিন্য থাকে ছেলেকে নিয়ে। মা একভাবে চাচ্ছে ছেলেকে তার কাছে রাখতে, বাবা চাচ্ছে না ছেলের বেটারমেন্টের জন্য সে অন্য কোথাও ভালো স্কুল বা ভালো জায়গায় ছেলেকে দিবে, কিন্তু মা কিছুতেই ছেলেকে দূরে রাখতে চাচ্ছে না। তো মা আর বাবার মধ্যে এই যে একটা দোটানা, এই যে একটা টানাপোড়েন, এই যে ছেলে এবং মার মধ্যে, মা ছেলেকে রেখে আসছে স্কুলে, যেখানে ছেলেটা পরে থাকে অনেক দিন। তো এই যে রেখে আসা, এই কষ্টগুলো, মানে এই জিনিসগুলো আমার মনে হয় যে একটা মা হিসেবে দেখানো বা করা, ইট ওয়াজ ডিফিকাল্ট, কিন্তু আমার জন্য আমি এনজয় করেছি কাজটা। আমার অনেক ধন্যবাদ আপনাকে সেউতি। আমরা একটু লাজিম, পুত্র, কি বলেছিলাম, মজার মজার ঘটনাগুলো শুটিং এর সময় সবচেয়ে কি কি ভালো লেগেছে, কি কি ঘটনা ঘটেছে এগুলো জানতে চাই, মনে পড়েছে? মজার বলতে
বলতে হচ্ছে আমি যে অনেক জনের সাথে মিশতে পেরেছি, যেরকম ফেরদৌস আঙ্কেল, সেহতি আন্টি, তারপর জয় আন্টি ছিল, মানে খুব ভালো লেগেছে ওদের সাথে মিশে। তারপর হচ্ছে আমাকে হচ্ছে ঠান্ডার সময় আমি পানিতেও নেমেছি, মানে সত্যপ্রভার সময় ডিসেম্বরের 19-20 ছিল, 19-20 তারিখ ছিল, আমাকে পানিতে নামানো হয়েছিল শুটিংয়ের জন্য। কেন? একটা শট ছিল আমার যে আমি নৌকা চালাচ্ছি, তো আমাকে পানিতে নামতে হয়েছিল। আচ্ছা, তারপর? তারপর হচ্ছে আমার এত ঠান্ডা লেগে গেছে যে আমাকে 3টা সোয়েটার, তারপর গিয়ে আর হচ্ছে আমার গ্লাভস, তারপর হচ্ছে সক্স তারপর গিয়ে হচ্ছে লেপ দেওয়া হয়েছে, তাও আমার ঠান্ডা হয়নি। আচ্ছা, আর কি কি আমাদের ঘটলো দুজনকে ভিজতে পানিতে হয়েছে। নামা ছাড়া? তারপর হচ্ছে আমার আর সেহতি আন্টিকে একটা ছিল, ভিজতে হয়েছিল আমাদেরকে, মানে শুটিং এর এটা খুব টাফ ছিল আমাদের টাফ শীতকাল ছিল। না? হ্যাঁ, একদম শীতে শীতকালে। আমরা খুব কষ্ট করে আমরা ওই মা ছেলে ভিজেছি। তো আমার ছেলের বেচারা আসলে ঠান্ডায় কষ্টে, আর আমরা সব জুবুথুবু, তো কি আর করা, কাজ তো করতে হবে, তো আমরা সেটা শেষ করলাম। বাট আমার আরও একটা মজার এক্সপিরিয়েন্স ফেরদৌস ভাইয়ের সাথে আছে, সেটা না বললেই না। সেটা হচ্ছে আমি নিজে চশমা ছাড়া কম দেখি, তো আর ইমোশনাল সবসময়, একটু কান্নাকাটির সিন আমার ওখানে বেশি, একটু কান্নাকাটি সবসময়, একটু ইমোশনাল, স্যাড। তো আমি লেন্স পড়তে আমি আনকমফোর্টেবল ফিল করছিলাম যে না, লেন্স পরবো না, আর চশমা পরা যাবে না, চশমা পড়তে দেয়নি। তো আমি বুঝতেই পারতাম না যে কোন সাইডে ক্যামেরা বাকি। তো ফেরদৌস ভাই ও এটা নিয়ে আসলে ও সারাক্ষণ নিজেও একটু প্রতিবন্ধী, আমাকে প্রতিবন্ধী, এবং সারাক্ষণ আমাকে দৃষ্টি প্রতিবন্ধী। সারাক্ষণই আমাকে ফেরদৌস ভাই বলতেন যে কি অন্ধ নিয়ে আমি কাজ করি, কি অন্ধ নিয়ে, কারণ আমি বুঝি না কোন সাইডে ক্যামেরা, ইভেন কোন দিক দিয়ে যেতে হবে। না না, কোন এটা দিকে লাইটটা। মজার ব্যাপার ছিল যে মানে ও গাড়ি থেকে নেমে ও রাগ করে চলে যাবে, সেহেতু এগিয়ে আসবে আমার দিকে। আমি ব্ল্যাক ড্রেস পরা ছিলাম, আমার গাড়িটা কালো ছিল, তো ও দেখা আমাকে না রেখে গাড়ির দিকে চলে গেছে। আমি মানে ফেরদৌস ভাই গাড়িও ব্ল্যাক, ফেরদৌস ভাইয়ের ড্রেসও ব্ল্যাক, তো আমি কোনটা যে ফেরদৌস ভাই ওইটাই বুঝা, তার মধ্যে রাতের সিন, তো আমার এমন অবস্থা। তো ফেরদৌস ভাইটা নিয়ে আমাকে সারাক্ষণ কতদিন হয়েছে শুটিং, কতদিন ছিল? শুটিং আসলে ব্রেক দিয়ে দিয়ে অনেক দিনই আমরা করেছি আসলে, শুটিং শুরু হয়েছিল অক্টোবরের অক্টোবর। 18 তারিখ এবং বাপরে, একদম মনে আছে, 18 তারিখ শুরু হলো? 2015 এবং শেষ হয়েছিল জানুয়ারির 4 তারিখে। বাহ, অনেক লম্বা সময়, মাঝখানে ব্রেক দিয়ে দিয়ে। হ্যাঁ, মাঝখানে ব্রেক দিয়ে দিয়ে আমাদের বুঝতে পেরেছি। অনেক আলোচনা করবো, তবে আবারও বিরতি নেবার সময় হচ্ছে। দর্শক, কিছুক্ষণ পরেই ফিরছি, সঙ্গে থাকবেন। আবারও ফিরলাম আলোচনায় নিউজ আওয়ার এক্সট্রায়। আজকে কথা বলছি চলচ্চিত্র পুত্র নিয়ে, যেটি আজকে সারা দেশে মুক্তি পেয়েছে। এই চলচ্চিত্রের কলাকুশলীরা আমাদের সঙ্গে আজকে আলোচনায় রয়েছেন, এবং আমরা শেষ অংশের আলোচনায় ঢুকলাম। আমরা এই চলচ্চিত্র নিয়ে আলোচনা করছি সবার সঙ্গে। আমরা আবারও যাচ্ছি হারুনুর রশিদ আপনার কাছে। আপনি নিশ্চয়ই জানেন যে এটি নিউজে আমরা কিন্তু একটা অনুষ্ঠান নিয়মিত প্রতিদিন সকালে কিন্তু প্রচার করি, যেটি হলো পাওয়ার প্যারেন্টস, যেখানে আসলে অটিস্টিক শিশুদের অভিভাবকরা তারা সেখানে আসেন, তাদের শিশুদের বা তাদের সন্তানদেরকে সঙ্গে নিয়ে তারা তাদের কথা বলেন, তাদের অভিজ্ঞতার কথা বলেন, এবং কিভাবে আসলে তারা তাদের সন্তানদেরকে মানে বেড়ে উঠতে সাহায্য করছেন সেই গল্প অন্যদেরকে শোনান, যাতে হয়তো আরও যারা অটিস্টিক শিশুদের বাবা মা রয়েছে তারা যেন দেখে একটু শিখতে পারেন, উৎসাহিত হতে পারেন। তো আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এই ছবিটি তৈরি করার সময় বা ভাবনাটি যখন আপনার মাথায় এলো, তখন নিশ্চয়ই এই বিষয়টি আপনার মাথায় কাজ করেছে, কিন্তু জানতে চাই যে এর পরে কি, একটি চলচ্চিত্র তো বানানো হলো, এর পরে কি আসলে আপনার মাথায় আর কোনো পরিকল্পনা, আর কোনো উদ্যোগের কথা কি আপনি আমাদেরকে শোনাবেন কিনা? প্রথমে আমি বলি যে এই সমস্যাটি একটি বিরাজমান সমস্যা, এবং আপনি এমন কোনো মানুষ খুঁজে পাবেন না যে তার পরিবারে অথবা তার চৌহদ্দিতে এই ধরনের মানুষ নেই। সুতরাং আমরা প্রতিনিয়ত দেখি, এবং আমি মনে করি আমি আপনাকে একটুখানি একটা বিষয় একটু বলি। আপনি একটা ছবির রেফারেন্স দিচ্ছেন আমির খানের, সেই ছবির যে শিশুর যে সমস্যা আর এই সমস্যা কিন্তু এক না, একটু পার্থক্য আছে। যাই হোক, সেটা আমি একটু বলে নিলাম। আসলে এই ধরনের চলচ্চিত্র করব সেটাই তো শুধু একমাত্র কাজ না, কাজটা হচ্ছে আমি গণমাধ্যমের সাথে সংশ্লিষ্ট, আমি কাজ করি। সুতরাং আমার দায়িত্বটা হচ্ছে যে গণমাধ্যমে যে মানুষের যে জীবনের যে বিভিন্ন সংগ্রাম আছে, সেই জীবনের সংগ্রাম, সে বিশেষ শিশু নিয়ে সংগ্রাম হোক,
সে মাতৃমৃত্যু নিয়ে যে সংগ্রাম সেটা হোক, শিশু মৃত্যু নিয়ে যে সংগ্রাম হোক, বাল্যবিবাহ নিয়ে যে সংগ্রাম হোক, এই কাজটি কিন্তু আমরা করে যাচ্ছি এবং আমিও করছি। আমি সে দীর্ঘদিন ধরে যে টিভিসি তৈরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরির সঙ্গে কাজ করছি। চলচ্চিত্র একটি ব্যয়বহুল মাধ্যম, সুতরাং চিত্রে এই ধরনের ইস্যু নিয়ে কাজ করার পরিকল্পনা তো অবশ্যই আছে। যেমন আমার কাছে যেটা মনে হয় যে এখানে তো আমরা অনেকগুলি ইস্যুকে নিয়ে কাজ করেছি। একটা চলচ্চিত্র তো হতেই পারে যে এরকম একজন বিশেষ শিশু যে জীবনে প্রতিষ্ঠা পেয়েছে, এরকম কিন্তু অনেক নজির আছে, আমরা অনেক জায়গায় নিউজ দেখি। সেরকম একটি সফল মানুষকে নিয়ে আমার একটি চলচ্চিত্র বা এই ধরনের কন্টেন্ট তৈরি করার আমার একটি পরিকল্পনা আছে। আচ্ছা, আমরা নিশ্চয়ই সেই পরিকল্পনা আপনার বাস্তবায়িত হবে, আমরা নিশ্চয়ই সেই কাজটা দেখতে পাবো। আমরা আমাদের যেহেতু আলোচনার একদম শেষ পর্যায়ে আবারও যেতে চাই ফেরদৌস আহমেদ আপনার কাছে। আমরা একটু এই পুত্র এই চলচ্চিত্রটিকে সামনে রেখে একটু চলচ্চিত্রে 1 মিনিটে যদি আপনি আমাদেরকে বলেন যে সাম্প্রতিক সময় কিন্তু আমরা দেখছি যে বিষয়ের এক ধরনের পরিবর্তন আসছে চলচ্চিত্রের বিষয়ে। ঠিক মানে বাংলা ছবি বলতে আমরা একসময় যে বুঝতাম যে একটি কাঠামোবদ্ধ কাহিনী এবং কিছু কমন কিছু ডায়লগ সেখান থেকে ভেঙে কিন্তু অনেকখানি বেরিয়ে আসছে, এবং আমরা কিন্তু দেখছি যে যৌথ প্রযোজনা অনেক ছবি হচ্ছে, সেখানেও কিন্তু বিষয়বস্তু, অভিনয় এবং কারিগরি দিক বা সঙ্গীত এরকম অনেক কিছুতে কিন্তু পরিবর্তন আসছে। আপনি কি সংক্ষেপে 1 লাইন 2 লাইনে একটু যোগ করবেন যে আপনার পর্যবেক্ষণটি কি, বা আপনি কি আশা করছেন সামনের দিনগুলোতে আমাদের বাংলা ছবি কত দূর যাবে, কোথায় যাবে? আসলে আমাদের একটা বড় সমস্যা যেটা ছিল চিত্রনাট্যকার, একটা চলচ্চিত্রের জন্য একটা চিত্রনাট্যকার বা চিত্রনাট্যের অসম্ভব মানে বড় একটা ব্যাপার। এবং কাহিনী চিত্রনাট্য যদি দুর্বল হয় তো যত ভালো মেকিং হোক সেটা ভালো চলচ্চিত্র হতে পারে না। এখন এই যে হারুনি ভাইয়ের মতো এরকম প্রগতিশীল যাদের প্রোগ্রেসিভ মাইন্ডের যারা আছেন, এরা এগিয়ে আসছে বলেই কিন্তু আজকে আমরা ডিফারেন্ট কন্টেন্টের সাবজেক্ট পাচ্ছি। সো এখন কিন্তু আমাদের সমাজের, আমাদের যে জীবনের সমস্যাগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আর ঘরের সেই স্বামী স্ত্রীর সমস্যা বা বউ শাশুড়ির সমস্যা সেগুলির থেকে ছাপিয়ে আরও অন্যান্য বিষয়গুলি এসে গেছে আমাদের জীবনে, যেগুলি নিয়ে আমরা এখন সামনের দিকে এগিয়ে যেতে পারি। ইন্টারনেটের যুগে ফেসবুক, এটা সেটা নানান ধরনের প্রবলেম আছে, ড্রাগস। সো এই সমস্ত ইস্যু ভিত্তিক যেটা আমাদের জীবনের সঙ্গে সম্পৃক্ত এবং জীবনকে নানানভাবে তোলপাড় করছে, এই ধরনের সাবজেক্ট নিয়ে কিন্তু এখন বেশি সিনেমা হচ্ছে বা হওয়া উচিত। সো সেই দিক দিয়ে বিবেচনা করলে দেখা যায় যে আমাদের বাংলাদেশের যে একসময় বাংলা ফিল্ম মানে গদবাঁধা কিছু গল্প বা গদবাঁধা কিছু ডায়লগ ছিল, সেই জায়গাটা থেকে আমরা এখন বেরিয়ে আসতে বাধ্য। কিছুদিন আগেও কিন্তু আমরা বলছিলাম যে হ্যাঁ হ্যাঁ সব গেল, সেই ব্যাপারটা কিন্তু ইদানিং আর শুনছি না। ইদানিং অনেক নতুন ছেলেমেয়েরা এগিয়ে এসছে, অনেক নতুন ছেলেমেয়েরা এখন ডিরেকশনে আসছে বা নতুন থটস নিয়ে, নতুন চিন্তাধারা নিয়ে তারা আসছে বলেই কিন্তু আমরা এখন মানে বিকজ আমাদেরকে সময়ের সঙ্গে এগিয়ে যেতে হবে। কারণ আমরা যদি সময় থেকে পিছিয়ে যাই তবে কিন্তু কেউ বাংলা কেন আপনাকে আসলে এই প্রসঙ্গটা জিজ্ঞেস করলাম যে আপনি আসলে 2 বাংলার চলচ্চিত্রেরই খোঁজ খবর রাখেন একদম মাঠ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতা থেকে। আমরা দেখছিলাম যে গত কয়েক বছর ধরে আমরা ইউটিউবে দেখি বা অনলাইন বিভিন্ন মাধ্যমে দেখি যে সেখানে অনেক চমৎকার গল্প নিয়ে কিন্তু চলচ্চিত্র, যেটা আসলে আমাদের এখানে কম হচ্ছিল, ইদানিং শুনছি। আপনি কি আশাবাদী কিনা? আমি ভীষণভাবে আশাবাদী। আর 2018-র সূচনায় যেহেতু হলো এরকম একটা ইন্টারেস্টিং ফিল্ম নিয়ে, ইন্টারেস্টিং একটা সাবজেক্ট নিয়ে, যেটার সঙ্গে মানে আমাদের সমাজ বদলের জন্য, আমাদের সমাজের মানে জন্য একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে এই সিনেমাটা যদি মানুষ দেখে। কেননা আমরা কিন্তু বারবার বলেছি যে এই সিনেমা থেকে সংগৃহীত অর্থটা কিন্তু ব্যয় করা হবে অটিস্টিক বাচ্চাদের জন্য। সো এরকম একটা শুভ উদ্যোগের সঙ্গে আমার মনে হয় সবারই সম্পৃক্ত থাকা জরুরি। এবং এই বছরের শুভ সূচনা হয়েছে এই পুত্র দিয়ে। আই বিলিভ যে 2018 আমাদেরকে আরও অনেক ভালো ভালো ছবি দেবে। ধন্যবাদ আপনাকে। আমরা আবার একটু পুত্র এই ছবিতে ফিরতে চাই। আমরা আমাদের সময় ফুরিয়ে আসছে। অভিজ্ঞতা শুনেছি কিন্তু আসলে পুত্র এবং পুত্রর মা দুজনের অভিজ্ঞতাই শুনেছি। শেষ কথা আসলে কে যোগ করবেন? সেউতি, আপনি কি শেষ লাইনটি কি যোগ করতে চান? শেষ লাইন, সবাই ছবিটা দেখছে এবং আরও দেখবে, এবং আমি আশা করব যে সবাই দেখে এটাকে অ্যাপ্রিসিয়েট করবে। আর যেই মেসেজটা আমরা মুভিটার মাধ্যমে দিতে চেয়েছি বা দিচ্ছি, আমার ধারণা কিছুটা হলেও মানুষকে, বাবা মাদেরকে সাহায্য করবে, তারা দেখবে, বুঝবে, তাদের সন্তানদেরকে বুঝবে। আর এই ধরনের চলচ্চিত্র আসলে তাদেরকেই সাহায্য করবে না, এটা সবাইকেই সাহায্য করবে। শুধুমাত্র যে বাবা মা তার সন্তানদের জন্য তা না, বরং আশেপাশের মানুষজন, তাদের দৃষ্টিভঙ্গি, সমাজের অন্যান্য সব শ্রেণীর মানুষরাই যে একটা স্পেশাল চাইল্ড দেখলে তারা যেন তাদেরকে দূরে সরিয়ে না দেয়, বরং সেটাকে কাছে। এখনো আমি দেখি যে দেখলে একটু সাবধানে সরে যায় বা অন্য বাচ্চাদেরকে মিশতে দেয় না। তো এই মানসিকতাগুলো যেন আস্তে আস্তে পরিবর্তন হয়, এটাই আমরা চাই। অনেক ধন্যবাদ আপনাকে। লাজিম, পুত্র
বড় হয়ে কি হতে চাও তুমি? প্রথমে তো মানুষের মতো মানুষ হতে চাই। ওয়াও, আচ্ছা। তারপর গিয়ে যেহেতু এখনো ছোট, এখনো ওটা করছি না, যে চিন্তা করছি না যে বড় হয়ে কি হতে চাই। তুমি যখন এই মানে ছবিতে অভিনয়ে কাজ করছিলে, তখন আসলে তোমার আশেপাশের যারা মানুষ, তোমার বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন বা অন্য পরিচিত মানুষজন, তারা আসলে কে কি বলছিল, তুমি কি সেগুলো মনে করতে পারো? না, তারা সবাই সাপোর্ট করেছিল, যেরকম আমার ফুপি, আমার আম্মু, আমাকে সবাই সাপোর্ট করেছে। আচ্ছা, অনেক ধন্যবাদ শিশু পুত্র। তোমার অভিনয় আমি এখনো দেখিনি, নিশ্চয়ই এর মধ্যে দেখে নেবো। আজকে তো মাত্র ছবিটা মাত্র মুক্তি পেল। শুভকামনা রইল। শেষ কথাটি শুনতে চাই হারুনুর রশিদ আপনার কাছে। আমরা একদম শেষ পর্যায়ে আছি আলোচনার, শেষ লাইন আপনার কথা দিয়ে শেষ করব। আমি শুধু একটি কথাই বলতে চাই যে বাংলাদেশের চলচ্চিত্র কন্টেন্ট ওয়াইজ আধুনিক কথার রাস্তায় ঘুরে দাঁড়িয়েছে এবং বাংলাদেশের চলচ্চিত্র পরিপূর্ণভাবে বিকশিত হবে আধুনিক চলচ্চিত্র হিসেবে। আমি সরকারি কর্মকর্তা হিসেবে একটি জিনিস বলি, আমি চলচ্চিত্র উন্নয়নের সাথে সংশ্লিষ্ট, সেটা হচ্ছে আমাদের প্রদর্শন ব্যবস্থাও আমরা ঢেলে সাজানোর চেষ্টা করছি এবং আশা করি যে আগামী 1.5-2 বছরের মধ্যে বাংলাদেশের চলচ্চিত্র নির্মাণের জায়গায় যে আমাদের যে পারঙ্গমতা, সেটা আমরা যথেষ্টই দেখাতে সক্ষম হয়েছি। প্রদর্শনের ক্ষেত্রে একটি ভালো জায়গা তৈরি হবে এবং দর্শকরা স্বাচ্ছন্দ্যে এবং ভালো পরিবেশে এবং তাদের মনের মতো চলচ্চিত্র দেখতে পারবে এবং এর মাধ্যমে আমাদের চলচ্চিত্র যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রি যথাযথ মর্যাদা এবং যথাযথ কমিটমেন্ট নিয়ে একটি নতুন জায়গায় দাঁড়াতে সক্ষম হবে। অনেক ধন্যবাদ আপনাকে। যদিও আজকে আপনার কাছে আরও অনেক প্রশ্ন ছিল বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হিসেবে, কিন্তু আজকে অন্য বিষয়ে আমরা থাকছি, ফলে আজকে আর এই প্রসঙ্গে গেলাম না। ফেরদৌস আহমেদ, শেষ কথা আপনাকে দিয়ে শেষ করি, আর 1 মিনিট পাবো আমরা। আসলে আমরা সবসময় যারা ভালো সিনেমার কথা বলি যে বাংলাদেশে ভালো সিনেমা হয় না, তাদেরকে আমি বলতে চাই যে বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে অনেক ভালো ভালো সিনেমা হচ্ছে। আর একটা ভালো সিনেমা তখনই সাকসেসফুল হবে যখন আপনারা সদল বলে সপরিবারে হলে যাবেন। একসময় সপরিবারে ছবি দেখার একটা মানে আমাদের দেশে একটা উৎসব মুখর একটা ব্যাপার ছিল। সো আমি চাইবো যে এই ছবির মাধ্যমে এই বছর থেকে যেন সেটা আবার ফিরে আসে। সবাই মিলে সবান্ধব সপরিবারে ছবি দেখার একটা রীতি সংস্কৃতি আবার শুরু হচ্ছে এবং যেটুকু শুনলাম যে পুত্র ছবিটিও সবাই মিলে দেখার মতো একটি ছবি এবং দেখা উচিত এরকম একটা ছবি। অনেক ধন্যবাদ ফেরদৌস আহমেদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম আজকে যে ছবিটি মুক্তি পেয়েছে পুত্র সারা বাংলাদেশে, সেই ছবিটি নিয়ে কথা বলছিলাম। 4 জন অতিথি আমাদের সঙ্গে ছিলেন এবং 3 জন অভিনেতা ছিলেন আমাদের সঙ্গে এবং মূল চরিত্রে যে ছেলেটি অভিনয় করেছে শিশু শিল্পী লাজিম, তার কথাও শুনলাম এবং বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এবং এই ছবির কাহিনীকার হারুনুর রশিদ, তিনিও ছিলেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা আজকের আলোচনা এখানেই শেষ করলাম। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে আবারও দেখা হবে, সঙ্গে থাকবেন।